বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। চাঁদ দেখা গেলে কাল ঈদ। কাল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্যরকম ঈদ। ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায়ের পরামর্শ। ঈদ জামাত হচ্ছে না শোলাকিয়ায়, সতর্ক থাকার পরামর্শ। বাড়ির পথে লাখো মানুষ, দুর্যোগীয় মার্কেটগুলোতে ভিড়। স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ, আক্রান্ত বাড়ার আশঙ্কা। দেশে নতুন করে ১,৮৭৩ জনের করোনা শনাক্ত। একদিনে মারা গেল আরো ২০। চীন ও কানাডার ভ্যাকসিন সাফল্যে আশার আলো। করোনা পরীক্ষায় সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার অভিযোগ, হারিয়ে যাচ্ছে নমুনা। ২০ দিনেও মিলছে না অনেকের রিপোর্ট। এবং বুন্দেসলিগায় আলাদা ম্যাচে মাঠে নামছে বায়ার্ন ও ডর্টমুন্ড। রাতে মিউনিখের প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট, ওলসবার্গ বরুশিয়া ম্যাচ সন্ধ্যায়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম। একটি কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। এবার বৈঠক শুরু হওয়া মাত্রই সরাসরি সম্প্রচারে যাব সেখানে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিশ্বের বিভিন্ন দেশ কাল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কারণে এবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে ঈদের জামাত হচ্ছে না। শুক্রবার ভাইরাসটির বিস্তার রোধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দুই দেশের কর্তৃপক্ষ। পাশাপাশি ব্রিটেনে মসজিদ ময়দানে নামাজের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে করে প্রায় ৩৫.৫ লাখ মানুষ ঈদের নামাজ পড়তে পারবেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। শুক্রবার জুমার খুতবায় মসজিদের নববীর ইমাম বলেছেন, মহামারীর কারণে মুসলমানরা বাড়িতে ঈদের নামাজ আদায় করবে। ব্রিটেনে মসজিদ ময়দানে নামাজের অনুমতি দেয়া হচ্ছে না। এতে করে প্রায় ৩৫ লাখ মানুষ ঈদের নামাজ পড়তে পারবে না যুক্তরাজ্যে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের বিরতির পর আরও ৪ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে করোনায় ২৬৪ বাংলাদেশি প্রাণ হারালেন। এরই মধ্যে নিউ ইয়র্কের বাসিন্দাই বেশি, বাকিরা নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান ও কুইন্সের বাসিন্দা। করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপাসনালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশি বেশি প্রার্থনা করে ভাইরাস থেকে মুক্তি মিলবে বলে মনে করেন তিনি। সৌদি আরবে হু হু করে বেড়ে চলছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ। নতুন করে ৫৩ জন সহ করোনায় আক্রান্ত হয়ে ১৭৭ জন বাংলাদেশি মারা গেছেন। সৌদির সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা, মদিনা, জেদ্দায়। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চাকরিও হারাচ্ছে অনেক রেমিটেন্স যোদ্ধা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনার কারণে এবার অন্যরকম ঈদের সামনে পুরো মুসলিম বিশ্ব। সংক্রমণ থেকে বাঁচতে দেশে খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ আদায় করতে হবে কাছের মসজিদে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, খোলা জায়গায় ঈদ নামাজ আদায়ের বিধান থাকলেও মহামারীর সময়ে ব্যতিক্রম হতে পারে। তবে ঈদ নামাজ বাসায় না পড়তে পরামর্শ তাদের। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায় করতে অনুরোধ করেছেন ইসলামী চিন্তাবিদরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এবার এরকম ঈদ উৎসবে সামিল হতে পারছে না পুরো মুসলিম বিশ্ব। করোনার ঝুঁকি মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এজন্য ঈদের একদিন আগেও এমন নিষ্প্রাণ জাতীয় ঈদগাহ ময়দান। নেই কোনো প্রস্তুতি, সাজসজ্জা।
এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ঈদগাহের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে কাছের মসজিদে নামাজ আদায় করতে অনুরোধ করা হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ইসলামে খোলা জায়গায় ঈদ জামাতের বিধান থাকলেও করোনার ঝুঁকি বিবেচনায় এমন ব্যবস্থাকে ইসলামের বিধিসম্মত বলছেন চিন্তাবিদরা। আমি আমাকে মৃত্যুর দিকে ঢেলে দিব, আমি সেখানে নামাজ পড়তে গিয়ে যাব, সেখানে মহামারী ছড়িয়ে যাবে, এজন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয় মানুষের উপর চাপিয়ে দেন নাই। এই মহামারীকালীন সময়ে মসজিদ উন্মুক্ত রয়েছে, আমরা মসজিদে নামাজ পড়ি। আনন্দ উল্লাসের মাঝে গা ভাসিয়ে দিয়ে আমরা যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ফেলি, সেক্ষেত্রে আমরা দেশীয় আইনেও যেমনিভাবে অপরাধী সাব্যস্ত হব, শরীয়তের আইনেও আমরা অপরাধী সাব্যস্ত হব। কারণ আমার কোনো কারণে যদি অন্য কোনো মানুষ, অন্য কোনো ভাই বিপদগ্রস্ত হয়, এজন্য আমাকেই উত্তর দিতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। প্রয়োজনে হতে পারে একাধিক জামাত। জামাতের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। অবশ্যই মাস্ক পরে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসবেন মুসল্লিরা। মসজিদের দরজায় এবং অজুর স্থানে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে। দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে কাতারে। বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সহায়তায় নিয়োজিতরা ঈদ নামাজে অংশ নিতে পারবেন না। ঈদের নামাজ একে একই বা ২-৩ জন ঘরে এভাবে পড়ার কোনো শরীয়তের বিধান নেই। আমি ঈদের জামাতে যাব, অবশ্যই আমার মাস্ক এবং আমার আরও যে সমস্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো আমি মেনেই এই কোলাকুলি ছেড়ে দিলেই যে আমার ঈদ উদযাপন হবে না, ঈদের বরকত আমি অর্জন করতে পারবো না, এমনটি ধারণা করার কোনোই সুযোগ নেই। প্রতিবারই শান্তির বার্তা নিয়ে আসে ঈদ, নিয়ে আসে খুশির উপলক্ষ। কিন্তু এবার করোনার থাবায় মলিন ঈদের আবহ। এজন্য করোনার এমন পরিবেশ থেকে মুক্তি পেতে ঈদ নামাজ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করার আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিছুক্ষণের মধ্যে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বিপ্লব তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বিপ্লব, বৈঠক কখন শুরু হবে, কি বলেছে চাঁদ দেখা কমিটি? সজল, আমি রয়েছি বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, এবং আপনি জানেন যে অন্যান্য বছরের মতো কিন্তু এবছরও যে রোজার শেষে যেই চাঁদ দেখার কমিটি, সাধারণত 29 রোজাতে যেই চাঁদ দেখার কমিটি গঠন হয়, সেই গঠনের মধ্য দিয়ে যেই ঈদ উল ফিতরে যেই চাঁদ দেখা, সেই চাঁদ দেখার আনুষ্ঠানিকতা কিন্তু এই ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এই বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হয়। এর মধ্যে কিন্তু ধর্মমন্ত্রী কিন্তু এই বাইতুল মোকাররম মসজিদে কিন্তু এসেছেন, তিনি ইফতারের আগেই কিন্তু এসেছেন এবং তিনি ইফতার করেছেন সবার সাথে, এবং এই মুহূর্তে তিনি কিন্তু এখানে নামাজ আদায় করছেন। এখনও কিন্তু আসলে বৈঠক অনুষ্ঠিত হয়নি, হয়তোবা নামাজের পরবর্তীতে এখানে যারা ধর্ম মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট রয়েছেন, ধর্মমন্ত্রী সহ যারা ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহ কিন্তু এখানে এই জায়গাতে আপনি দেখছেন যে জায়গাতে তারা বসবেন, এবং এখান থেকে আসলে দেশের কোথাও যদি ঈদের চাঁদ দেখা যায়, সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তা আমরা বসে আছি, হয়তোবা নামাজের পরবর্তীতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সজল। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন চাঁদ দেখা কমিটির বৈঠক কিছুক্ষণের মধ্যে বসবে। বৈঠক শুরু হলে আমরা আবারও বিপ্লবের কাছে যাব, যুক্ত হব। করোনা সংকটে দেশের অন্যতম বড় ঈদের জামাত এবার অনুষ্ঠিত হচ্ছে না। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান এবার খালি পড়ে থাকবে। এমন সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসক বলছেন, শোলাকিয়ার পাশাপাশি জেলার কোনো স্থানেই খোলা মাঠে ঈদ জামাত হচ্ছে না। টিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে 6 একরের এই মাঠ শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতি বছর লাখো মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন এখানে। কিশোরগঞ্জ ছাড়াও আশপাশের অঞ্চল থেকে মানুষ আসেন ঈদের নামাজ পড়তে। তবে 1828 সালের পর এবারই প্রথম একেবারে ফাঁকা থাকবে এই মাঠ। হবে না 193তম ঈদ জামাত। করোনার প্রাদুর্ভাবের সময়ে এই সিদ্ধান্ত সরকারের। স্বাস্থ্য সুরক্ষায় এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন এলাকাবাসী। যদিও আমাদের কষ্ট হচ্ছে, তারপরেও সরকারি সিদ্ধান্তটা আমরা গ্রহণ করতেছি। আমরা এই করোনার জন্য এবার ঈদের জামাত করতে পারতেছি না, সেই আমাদের মনে মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে। কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত ছাড়া আমরা আর কিছু করতে পারতেছি না। আমরা শুরু থেকে 23 লাখের বড় নামাজ পড়তেছি। এবার যখন সরকারে ওয়া দিয়েছে, আমরা মঙ্গলের জন্য দিয়েছি, এটাই আমরাও এটাই চাই।
স্বাস্থ্যবিধি মেনে শুধু মসজিদে এবারের ঈদের নামাজ আদায় হবে। জেলা প্রশাসক বলছেন, সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর প্রশাসন। এ জেলার সকল উপজেলাতেও একইভাবে এই নামাজটা আদায় হবে মসজিদে মসজিদে, তবে কোনোভাবেই কোনো ঈদগাহে বা কোনো খোলা জায়গায় কোনো নামাজ আদায় করা যাবে না। এর আগে 2016 সালে ঈদ উল ফিতরের নামাজের সময় ভয়াবহ জঙ্গি হামলা হয় ঈদগাহের নিরাপত্তা চৌকিতে। এর রেশ ধরে কোরবানির ঈদে ব্যাপক নিরাপত্তায় নামাজ আদায় হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একদিকে ঈদ করতে বাড়ি ফিরছেন হাজারো মানুষ, আরেকদিকে রাজধানীর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। মনে হতে পারে ঢাকার কোনো মানুষ বুঝি আর ঘরে নেই। এমন অবস্থায় সামাজিক দূরত্বে থাকার পরিস্থিতি পুরোই ভেঙে পড়েছে। বিপণী বিতানগুলোতে বেচা কেনা চলছে কোনো প্রকার প্রতিরক্ষা ছাড়াই। অসংখ্য নারী ও শিশুর উপস্থিতি দেখা গেছে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি শপিং মলের সামনের দৃশ্য এটি। মূল শপিং মল বন্ধ থাকলেও গাদাগাদি করে ফুটপাতেই কেনাকাটায় ব্যস্ত সবাই। একদল ঢাকা ছেড়ে ফিরছেন বাড়িতে, আর একদল হুমড়ি খেয়ে পড়েছেন মার্কেটগুলোতে। তাদের দেখে বোঝার উপায় নেই দেশে প্রতিদিনই খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। আমরা বলতেছি আমরা লক করে তারপরে কিছু সংখ্যক ঢোকানোর পর তারপর আপনাদেরকে ঢোকাবো, কিন্তু দেখা গেছে ওইখানে অনেকে অনেক রকম বিহেভ করতেছে, অনেক খারাপ ব্যবহার করতেছে। যারা একটু সচেতন আছে তারা চেষ্টা করি অবশ্যই এটা মেনটেন করার জন্য, কিন্তু এর মধ্যে অনেকেই আছে আসলে মেনটেন করে না। ঈদে পাঞ্জাবি কিনছি, শার্ট কিনছি, গেঞ্জি কিনছি, জুতা কিনছি, মানে সবকিছুই। ঢাকার থেকে যে মানুষজন যে দেশে যে যাইতেছে, এখন আমরা শপিং করতে আসলে এটা কি সমস্যা? ঈদের একেবারে আগ মুহূর্তে এসে রাজধানীতে ভেঙে পড়েছে সামাজিক দূরত্বে থাকার বিষয়টি। বিপণী বিতানগুলোতে ঘুরে দেখা গেল সেখানে নারী ও শিশুরা ঘুরছেন ন্যূনতম সুরক্ষা ছাড়াই। মাস্কটা পরছিলাম এতক্ষণ, গরমের জন্য এখন খুলে ফেলছি। আসছে তো অনেকক্ষণ হয়েছে। ক্ষতিকর, কিন্তু বাচ্চা খুলে ফেলছে, এখন আমরা কি করবো? বাচ্চাদের পড়াই দিচ্ছি। আপনার মাস্কটাও খোলা, আপনি একজন মা, আপনি তো সচেতন না। আমার গরম লাগতেছে ভাই, অনেক মোটা, তাই আমি খুলে ফেলছি। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতেছি যেন বাচ্চাদের মনটা অন্তত রাখা যায়। জামা কিনছি, কসমেটিক কেনা হয়েছে, ঘুরতে আসছি, এভাবে ঘুরতে আসলাম, মার্কেট দেখতে আসছি। একই দিনে ভিড় ছিল আতর সুরমা ও টুপির দোকানগুলোতেও। যার যতটুকু সাধ্য তা দিয়েই প্রস্তুতি নিচ্ছেন ঈদ উদযাপনের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ডিএমপির দেয়া ব্যক্তিগত গাড়ির নির্দেশনার পরিবর্তে তারা ভাড়া করছেন গাড়ি, যেখানে গাদাগাদি করে বসার কারণে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। বিস্তারিত আলী তালুকদারের রিপোর্টে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে পুলিশের কড়াকড়ি শিথিল করার পর ঈদের ছুটিতে আবারও ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ব্যক্তিগত গাড়ি ও ভাড়ার গাড়িতেই করোনার সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ির পথে পা বাড়িয়েছেন হাজার হাজার মানুষ। বাড়ির পথে ছুটে চলা অগণিত মানুষের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধির নির্দেশনা। সংক্রমণ ছড়ানোর পাশাপাশি যাত্রাপথের মৃত্যুর ফাঁদ। এভাবে মোটরসাইকেলে হেলমেটবিহীন মায়ের কোলে থাকা ছোট্ট শিশুর ঈদ যাত্রাও কম ঝুঁকির নয়। গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর গাবতলীতে ভাড়ার গাড়ির হাট বসেছে যেন। 3 গুণ ভাড়ায়ও অস্বস্তি নিয়ে ছুটছেন যাত্রীরা। 500 টাকা ভাড়া আছে, আমি বলছি আমরা গাড়িতে যাবো না। 50 কিলো 100 কিলো সেটা আমি বুঝবো। বাবা মার সাথে ঈদ করাটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন ঝুঁকি যদিও হচ্ছে, ভাড়া খুব বেশি। মাস 2-3 মাস বসা, করোনা ভাইরাসের কারণে গরিব মানুষ কি করবো, আমাদের তো খাইতেই হবে। করোনা ভাইরাসের নির্দেশনা উপেক্ষা করে এই ঈদ যাত্রায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি যে থেকেই যাচ্ছে তা নিয়ে কারো কোনো উদ্বেগও নেই। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 1873 জন। গত 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 20 প্রাণ। আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 32,078 জন এবং মোট মৃত্যু 452 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 10,834টি। আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 296 জন। করোনা প্রতিরোধে বরাবরের মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। আমাদের নমুনা সংগৃহীত হয়েছে 9,977টি
আগের দিনের সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,834টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,34,675টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,873 জনকে এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন এবং এ পর্যন্ত 452 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন এবং এ পর্যন্ত 6,486 জন। এবারে বিশ্ব করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 5,200-র বেশি মানুষের। আর একদিনে আবারও সংক্রমিত হয়েছে 1,07,000-এর বেশি মানুষ। সব মিলিয়ে বিশ্বে কোভিড-19-এ মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 3,40,000। আক্রান্তের সংখ্যা 53 লাখ গড়িয়েছে। অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা। একদিনে মারা গেছে প্রায় 1,200-র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে প্রায় 97,000 মানুষ মারা গেল। ব্রিটেনে 24 ঘন্টায় 351 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু, যেখানে মৃতের সংখ্যা 21,000-এ গড়াচ্ছে। গেল 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 900-র বেশি। নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়াতে আবারও একদিনেই প্রাণ গেছে 9,000 মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 3,26,000 মানুষ আক্রান্ত হলো। আবারও লাফিয়ে বাড়ছে স্পেনের মৃত্যু। একদিনে মারা গেছে 600-র বেশি মানুষ। এশিয়ায় ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 6,500-এর বেশি মানুষ। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 21 লাখের বেশি মানুষ। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। আরও এক ধাপ এগিয়ে গেল চীনের ভ্যাকসিন। সম্প্রতি নতুন এক গবেষণায় বলা হয়েছে যে পরীক্ষামূলক প্রয়োগের পর কোভিড মোকাবেলায় ভ্যাকসিনটি নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এছাড়া কানাডায় তৈরি কোভিড-19-এর সম্ভাব্য একটি টিকা মানবদেহে পরীক্ষায় প্রাথমিক সাফল্য মিলেছে। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও 10,000-এর বেশি মানুষকে টিকার পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করছে তারা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাস প্রতিরোধে সবার এখন একটাই লক্ষ্য, ভ্যাকসিন আবিষ্কার। বিশ্বব্যাপী তাই তো চলছে পরীক্ষা নিরীক্ষা আর গবেষণা। তবে এখনো পর্যন্ত কেউ চূড়ান্ত সফলতার মুখ না দেখলেও পরীক্ষামূলক প্রয়োগে অনেকে দেখাচ্ছে আশার আলো। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, করোনা ভাইরাসের জন্য তৈরি চীনের একটি ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের কাজ আরও এগিয়ে গেছে এবং তার বেশ সফলতাও মিলেছে। কানাডায় তৈরি কোভিড-19 এর সম্ভাব্য একটি টিকার প্রাথমিক সাফল্য পাওয়া গেছে মানুষের উপর পরীক্ষায়। গবেষকরা জানান এটি নিরাপদ এবং মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। 108 জন বয়স্ক মানুষের উপর প্রাথমিক পরীক্ষায় দেখা যায় তাদের মধ্যে করোনা প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে গবেষকরা বলছেন টিকাটি কতটা কার্যকর তা নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে টিকার পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। এ ধাপে 65 বছর কিংবা তার বেশি বয়সীরা যেমন থাকবে, তেমনি 5 থেকে 12 বছর বয়সীরা পরীক্ষার আওতায় আসবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রোক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিলেও তা ব্যবহারে মৃত্যু ঝুঁকি রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। মাসুদ রানা, নিউজ 24। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলমকে পটিয়ায় দাফন করা হয়েছে। শুক্রবার রাতে পটিয়ায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা হয়। তবে সেখানে তার ঘনিষ্ঠজনের কেউ উপস্থিত ছিলেন না। দাফনের 3 ঘন্টা আগে রাত 10টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 65 বছর বয়সী মোর্শেদুল আলম এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক ছিলেন। মোর্শেদুল আলম সহ ওই পরিবারের 6 জন করোনা আক্রান্ত। তার এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। করোনার নমুনা ও টেস্ট নিয়ে যাচ্ছে তাই হচ্ছে। পরীক্ষা করার জন্য নমুনা দেওয়ার পর উধাও হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। নমুনা কোথায় গেল তা জানাতেও পারছে না কর্তৃপক্ষ।
25 দিন এবং 20 দিন পরেও ফলাফল পাওয়া যায়নি এমন অভিযোগ এসেছে নিউজ 24 এর কাছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন সমন্বয়হীনতার কারণেই এমন ঘটনা ঘটছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেরিতে ফলাফল দেয়াকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। গত মাসে 28 তারিখ আমাদের 5 জনের পরীক্ষা করে নিয়ে গেছিল, কিন্তু পরীক্ষার রিপোর্ট আমরা এখনো পাই নাই। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বাসিন্দা দিলীপ করোনার উপসর্গ নিয়ে পরিবারের এক সদস্য এপ্রিল মাসের 19 তারিখ মারা যায়। এরপর পরিবারের অন্য 5 সদস্য গত 28 তারিখ নমুনা দিলেও কারো ফলাফল এখনো মেলেনি। অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাদেরকে পরীক্ষা করে গেছিল, কিন্তু ওই পরীক্ষা করে নিয়ে যাওয়ার পর আমাদের ওখানে কোনো রিপোর্ট নিয়ে আসে নাই, আর আমাদেরকে আর কিছু বলেও নাই। 28, 29, তারপর 21, 22 ওইগুলি রিপোর্টগুলি আমরা পাই নাই। ওইগুলি আইপিএইচ এবং আইডিসিআর এ গেছে, ওই নমুনাগুলি হয়তো নষ্ট হয়ে গেছে অথবা কিছু হয়েছে, ওরা আমাদেরকে রিপোর্টটা দিতে পারে না। সৈকত ভৌমিক একটি প্রথম সারির অনলাইন গণমাধ্যমে কাজ করেন। করোনার উপসর্গ থাকায় চলতি মাসের 3 তারিখ সৈকত সহ পরিবারের 3 সদস্য পরীক্ষা করার জন্য নমুনা দিয়েছিল, কিন্তু সৈকত ভৌমিক গত 20 দিনে টেস্টের ফলাফল জানতে পারেননি। আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তরের যখন মহাপরিচালক যখন প্রশ্ন করি, তখন হচ্ছে ওনারা যেটা জানান সেটা হচ্ছে কি আসলে একটা ট্রানজাকশন পিরিয়ড যাচ্ছে, এই মুহূর্তে আসলে নমুনাটা কোন জায়গায় আছে সেটা একটু আসলে জেনে নিতে হবে, আপনি আমাকে নাম্বারটা পাঠান। ইভেন এমনও দেখা গেছে নাম্বারটা এক জায়গায় পাঠানোর পরে ওনারা কিন্তু আসলে বলতে পারেননি আমার নমুনাটা আসলে কোন জায়গায় গেছে। 15 তারিখ শুক্রবার 11:30টার দিকে দিয়েছি, মানে ঠিক 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কোনো আমি রিপোর্ট পাচ্ছি না, কোনো কিছু না। আমি এটা নিয়ে অনেক ভুগতেছি। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকেই টেস্ট নিয়ে ভোগান্তির অভিযোগ শুরু থেকে আছে। তবে দেরিতে ফলাফল ও নমুনা হারিয়ে যাওয়ার ঘটনাকে নজিরবিহীন বলছেন জনস্বাস্থ্যবিদরা। এমন হলে সংক্রমণ বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের। সমন্বয়হীনতার একটা লক্ষণ এটা। যদি রেজাল্ট না পেয়ে ঘুরে বেড়ায় তাহলে সংক্রমণ বাড়বে, আর যদি হাসপাতালে থেকে যদি রেজাল্ট না পায় তাহলে তাকে ছাড়া হবে কি না হবে এই ডিসিশন নিতে অসুবিধা হবে। সিচুয়েশনটাই তো নতুন, সবাই নতুন ভাবে কাজ করছে এবং জনবলের সংকট তো আমাদের আছে, যে ল্যাবে কাজ করে রিপোর্টটা এন্ট্রি, তো এটা যাতে দ্রুত করা যায় আমরা ব্যবস্থা নিচ্ছি। নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া ও দেরিতে আসায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধা পাচ্ছেন ভুক্তভোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। সশস্ত্র বাহিনীর 1364 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন 933 জন, সুস্থ হয়েছেন 421 জন, মারা গেছেন 10 জন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আক্রান্তদের 933 জন দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন এবং 421 জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ বাসস্থানে ফিরে গেছেন। বর্তমানে ভর্তি অপর সকল রোগী সুস্থ আছেন। সিএমএইচে এখন পর্যন্ত 10 জন রোগী মারা গেছেন। এদের মধ্যে 60 বছরের বেশি বয়স্ক 8 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং 2 জন কর্মরত সেনা সদস্য ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক হিসেবে একজন চিকিৎসককে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA। একজন প্রশাসনিক কর্মকর্তাকে এই পদে নিয়োগ দেওয়ার পর তারা এ দাবি জানায়। বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের অতিরিক্ত সচিবকে এই পদে নিয়োগ দেওয়া হয় শুক্রবার। চিকিৎসক ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবে নেয় BMA। তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসা সামগ্রী ক্রয়ের বিষয়টি একজন চিকিৎসকই ভালো বোঝেন। তারা বলেন, এ পর্যন্ত কখনোই এই পদে চিকিৎসক ছাড়া অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিশ্বব্যাপী বাড়ছে অতি দরিদ্র মানুষের সংখ্যা, যে তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে দারিদ্র্য সীমার কাছাকাছি থাকা মানুষ। এরই মধ্যে বিশ্বব্যাংক সতর্কবার্তায় জানিয়েছে, করোনায় 6 কোটি মানুষ অতি দরিদ্র হতে যাচ্ছে। দেশীয় একাধিক গবেষণা সংস্থা বলছে, করোনাকালীন এই সময়ে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা দ্বিগুণ আকার ধারণ করেছে।
যদিও ভয়াবহ সংকট মোকাবেলায় আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক প্রস্তুতি রাখা হচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। এক গভীর অনিশ্চয়তার মেঘে ঢাকা পুরো পৃথিবী। কবে নাগাদ সে অনিশ্চয়তা কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরে আসবে সহসাই মিলছে না সে হিসাবও। করোনা মহামারীর এই ছোবলে বেঁচে থাকার যুদ্ধে সবচেয়ে নাজুক অবস্থায় বিশ্বের অতিদরিদ্র মানুষ, যে তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে হতদরিদ্র মানুষের সংখ্যা। এরই মধ্যে বিশ্বব্যাংক জানিয়েছে করোনার অভিঘাতে গোটা বিশ্বে অন্তত 6 কোটি মানুষ চরম দারিদ্র্যের কবলে পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থাও ভয়াবহ পরিণতির দিকেই। গবেষণা সংস্থা পিপিআরসি ও বিআইজিডি জানিয়েছে করোনার কারণে দেশে নতুন করে গরিব হয়েছে 23% মানুষ, যারা করোনার আগেও ছিল দারিদ্র্য সীমার কিছুটা উপরে। Urban poor issue or the vulnerable non-poor issue is not just a social protection issue. We also have to look at their economic, the livelihood realities and how much policy support those realities are getting. আমাদের হিসাব দেখাচ্ছে আরো নতুন 3.5 কোটি মানুষ এই দারিদ্র্য সীমার নিচে পড়বে। কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে, এটা একটা বিরাট সংখ্যা। তো তারা অনেকেই দরিদ্রতার মুখোমুখি হবেন, এটি স্বাভাবিক। বিশ্বে 6 কোটি হোক, সব দেশই কম বেশি এটা ঘটবে। বাংলাদেশও কিছু দারিদ্র্য সীমার নিচে চলে আসবে। পিপিআরসির গবেষণায় বলা হয়, করোনা দুর্যোগের কারণে পুরনো ও নতুন মিলে এখন মোট জনগোষ্ঠীর 43% মানুষ দারিদ্র্য সীমার নিচে। তুলনামূলকভাবে শহরে এই দারিদ্র্য আরও বেড়েছে। তবে দারিদ্র্য মোকাবেলায় আসছে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। আমাদের খাদ্য উৎপাদন ভালো হয়েছে, কৃষি উৎপাদন যথেষ্ট আমাদের অনুকূলে আছে। সেখানেই দারিদ্র্য ব্যাপক বাড়বে না, যেটুকু বাড়বে সেগুলো মোকাবেলা করার জন্য এখন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজেটে তার সংস্থান থাকবে এই সামাজিক সুরক্ষা খাতের মাধ্যমে। এই ইকোনমিক ক্রাইসিসের কারণে বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে এবং আমরা প্রায় 2005 সালের যে অবস্থায় ছিলাম তার থেকেও খারাপ অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। পিপিআরসির গবেষণা বলছে, গত এপ্রিল মাসে গরিব মানুষের আয় কমেছে 75%। এমনকি গরিব নয় এমন মানুষের আয়ও কমেছে 65%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার মিশনে আজ ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ আরেনায় ম্যাচ শুরু হবে রাত 10:30টায়। 26 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে টেবিল টপার বায়ার্ন, অপরদিকে ফ্রাঙ্কফুর্ট আছে 25 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 13 নম্বরে। অসম লড়াইয়ের আভাস পাওয়া গেলেও গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাইবেন না বায়ার্ন কোচ ফ্লিক। বুন্দেসলিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে উলফসবার্গের বিপক্ষে মাঠে নামছে বরুশিয়া ডর্টমুন্ড। উলফসবার্গের ঘরের মাঠে ম্যাচ শুরু হয়েছে। 26 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে ডর্টমুন্ড। এই ম্যাচ জিতলে টেবিলের দ্বিতীয় অবস্থানটা আরও মজবুত হবে ফাব্রির শিষ্যদের। শেষ 5 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বিপক্ষে হার ছাড়া ম্যাচগুলোতে মাঠে দাপুটে ফুটবল খেলে জয় নিয়ে ফিরেছে ডর্টমুন্ড। তবে ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে ছেড়ে কথা বলবে না উলফসবার্গ। সন্ধ্যা সংবাদে ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাই।